আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সালাম। দুপুর টিভির সাপ্তাহিক অনুষ্ঠান বাতিঘর। আজকে আজকের অতিথি প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আলী, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সঞ্চালনায় আমি আইরিন নিসা শম্পা, পরিকল্পনা ও পরিচালনায় আব্দুল নূর আল হাসান। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমরা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা অনেক আ ভাগ্যবান বা লাকি মনে করছি নিজেদের। আ তো ১ম এই আসলে জানতে চাইবো আপনার কাছে যে আ আপনার যে শিক্ষকতা জীবন, এখানে আসার জন্য আপনি কার অনুপ্রেরণা পেয়েছিলেন বা শিক্ষকতা জীবন কেমন কাটছে আপনার? আসলে আহ, খুবই এনজয় করছি আমার ব্যক্তিগত জীবন। আম, এটার পিছনে আমার বাবার ভূমিকা আছে। আমি শুরুতে আসলে অ্যাডভোকেট হতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা চাননি যে আমি অ্যাডভোকেট হই। তো যার ফলে আমি পরবর্তী পর্যায়ে যখন শিক্ষকতার কথা বলেছি তখন তিনি এটা ওয়েলকাম করেছেন এবং তিনি আমাকে ইন্সপায়ার করেছেন যাতে করে আমি পরবর্তী পর্যায়ে শিক্ষক হই। সাউন্ডে কি সমস্যা আপনার হচ্ছে? বেড়ে ওঠা কোথায়? না, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমার বেড়ে ওঠা মূলত আহ, আমি আমার নাটোরের লালপুর উপজেলা একটি গ্রামে। একটা প্রত্যন্ত গ্রামই বলবো এই কারণে যে আমরা যখন ছোট ছিলাম সেটি অত্যন্ত একটি পাড়াগাঁ ছিল। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। সেখানে রাস্তা ছিল না, তারপরে বিদ্যুৎ ছিল না, এরকম একটি গ্রামেই আসলে বেড়ে উঠেছি। এখন যদিও সেখানে রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ হয়েছে, নাগরিক সুবিধা অনেক সেখানে পৌঁছে গেছে, কিন্তু আমাদের ছোটবেলাটা, আমাদের বেড়ে ওঠাটা অনেক বলা চলে যে সেই সময় একেবারে অজপাড়াগাঁ ছিল। তো যাই হোক, সেই গ্রামের স্মৃতি যদিও অজপাড়াগাঁ ছিল, কিন্তু আমাদের গ্রামে স্কুল আছে এবং সেখানে প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেই স্কুল এবং হাই স্কুলেই কিন্তু পড়াশোনা করেছি। এবং সেখানে খুবই ভালো ভালো শিক্ষক ছিলেন যারা আমাদের আহ, পরিচর্যা করার জন্য যথেষ্ট সময় দিয়েছেন। তাছাড়া যে গ্রামীণ যে জীবন, এবং সেই গ্রামীণ জীবন খুবই আনন্দদায়ক ছিল। যদিও আমি বলছি যে সেটা এক ধরনের আহ, মানে বলা যায় যেটা খুবই ভিতরের গ্রাম, যেখানে রাস্তা ছিল না, কিন্তু আহ, পারিপার্শ্বিক যে আমাদের যে পরিবেশ সেটা কিন্তু শিক্ষা বান্ধব ছিল। এবং সেখানে দূর দূরান্ত থেকে হচ্ছে ছেলেরা, বিশেষ করে লজিং থেকে সেখানে পড়াশোনা করতো। আমরা আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছি এবং সেই সুযোগ সুবিধাগুলো সেখানে ছিল। এখন সেখানে কলেজ হয়েছে, অনেক কিছুই হয়েছে আর কি। ছাত্র জীবনে আপনি কেমন স্টুডেন্ট ছিলেন? ফাঁকিবাজ নাকি আহ, খুবই পড়ুয়া? না, আমি ছাত্র জীবনে খুব ফাঁকিবাজ ছিলাম না। প্রথমে হয়তো গোল ঠিক ছিল না। গ্রামীণ জীবনে খেলাধুলা করে বেরিয়েছি, দুরন্ত ছিলাম। আম, স্কুলেও খেলাধুলা করেছি, তারপরে বিকেল হলেই খেলাধুলা করেছি। কিন্তু আহ, পড়াশোনা করেছি, ক্লাসের পড়া পড়ে যেতাম, ক্লাসেও ফার্স্ট সেকেন্ড হতাম। যার ফলে যে খুব আহ, মানে খুব বেশি পড়তাম না, বাট পড়াশোনা করতাম, রেজাল্ট খারাপ ছিল না, ভালো ছিল। আর যখন আমি উচ্চশিক্ষায় আসলাম তখন কিন্তু আহ, পড়াশোনা আমার জন্য খুবই একটা নিঃস্বাদে পরিণত হলো। তখন থেকেই পড়াশোনা করতাম, উপন্যাস পেলে পড়তাম, ভালো ভালো বই পেলে পড়তাম। কিন্তু সেটা যে এই পরীক্ষার পড়া কিংবা আহ, ক্লাসের পড়া, এটা নিয়ে খুব বেশি সময় কাটাতাম না। কিন্তু উচ্চশিক্ষায় এসে কিন্তু বাইরের বই আমি বিশেষ করে অনেক পড়েছি এবং সেখানে কোনো ফাঁকি দিইনি। এটা আমি হচ্ছে বলা চলে যে আহ, এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল যে আমি অনার্স মাস্টার্স শেষে কিন্তু ব্যাপক পড়াশোনা করেছি। এটা আমার বন্ধুরা দেখেছে, যারা রুমমেট ছিল, যারা ক্লাসমেট ছিল, তারা জানে যে আসলে আমি অনেক পড়াশোনা করেছি। বাহ! আচ্ছা স্যার, তো এখন জানতে চাইবো যে আমাদের যে শিক্ষা সংস্কৃতি চর্চায় শিক্ষক ও শিক্ষার্থী কি ধরনের ভূমিকা রাখছে আসলে? মানে
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ড কেমন হওয়া উচিত? আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে, আমরা কিন্তু এখন প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে খুবই গৌণ করে দেখছি। শিক্ষক হিসেবে এটা আমাদের জন্য খুবই এটা বিব্রতকর। কারণ হলো যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা যদি না থাকে, পরিপূর্ণ শিক্ষাটা যদি না থাকে, তাহলে ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদের যে বেড়ে ওঠা এবং তাদের যে সৃজনশীল এবং মননশীল যে দক্ষতা, সেটা কিন্তু একেবারেই কমে যায়। যার ফলে আমরা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর খুবই গুরুত্ব দিই। বিশেষ করে আমরা রাজশাহী কলেজে আহ, তুমিও জানো যে রাজশাহী কলেজে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটাকে খুবই গুরুত্ব দেওয়া হয় এবং এটা খুব দরকার। যদিও আমাদের এখন হচ্ছে পরীক্ষা নির্ভর পড়াশোনা হয়ে গেছে এবং এই পরীক্ষা নির্ভর পড়াশোনাটা মূলত কোচিং নির্ভরতা পেয়ে বসেছে। আমাদের গার্জিয়ানরাও ঠিকমতো বুঝতে চাচ্ছে না। আমাদের হয়তো আমরাও ক্লাসে ধরে রাখতে পারছি না। এটা এটা নিয়েও বোধহয় আমাদের চিন্তা ভাবনা করা দরকার যে কেন পারছি না। আহ, যদিও আমাদের রাজশাহী কলেজে এই চিত্রটা ভিন্ন, কিন্তু আহ, বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু চিত্রটা হচ্ছে উল্টো, যে সেখানে ছাত্ররা উপস্থিত হয় না, ক্লাস হয় না। এখন এটার জন্য আহ, দায়ী শিক্ষকরা বলেন, আহ, ছাত্ররা ক্লাসে আসে না, আবার ছাত্ররা বলে যে শিক্ষকরা ভালো ক্লাস নেয় না। তো এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার। তো যাই হোক, আমরা এটা ঠিক যে আহ, অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব আছে। আমরা রাজশাহী কলেজে চেষ্টা করছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আরো বেশি করে, যাতে করে ছাত্ররা উপকৃত হতে পারে, তাদেরকে তারা উপকৃত হয় এবং আমাদের ফলাফল ভালো হয়। আর সেই সঙ্গে সংস্কৃতি চর্চার ব্যাপারটি তো আছেই। আহ, আমি, আমার সৌভাগ্য যে রাজশাহী কলেজে কিন্তু আমি সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আমার আমাকে স্যার, অধ্যক্ষ স্যার, বর্তমান প্রিন্সিপাল স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সাহিত্য সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক, আবার প্রকাশনা কমিটিতেও কাজ করি। যার ফলে এই দুটো ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাপক সুযোগ আছে। রাজশাহী কলেজের স্টুডেন্টদের এত সুযোগ যে আমরা অধ্যক্ষ স্যারের প্রেরণায় কিন্তু আমরা প্রায় 43টি সংগঠন, প্রত্যেক বিভাগ ভিত্তিক, এক একটা বিভাগে আহ, একাধিক সংগঠন আছে, যে সংগঠনগুলো তারা নিজেরাই কিন্তু হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করে, অনুষ্ঠান হচ্ছে কমিউনিকেট করে, তারা উপস্থাপনা করে। সার্বিকভাবে তারা কিন্তু অনেক দায়িত্ব পালন করে। এতে করে এই যে শিক্ষা, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাতে যেমন আমাদের সংস্কৃতি চর্চার একটা ব্যাপক সুযোগ আছে, তাছাড়া কিন্তু আমরা আরেকটা যে কাজ করে থাকি সেটা হলো আমাদের কলেজ ম্যাগাজিন, যেটি বাংলাদেশের সব কলেজেই হওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত সব কলেজ করতে পারে না, কোনো কোনো কলেজ করে, কিন্তু রাজশাহী কলেজ কিন্তু এটা নিয়মিত করে। কলেজ প্রকাশন, কলেজ যে ম্যাগাজিন সেটি প্রকাশ করা হয় এবং সেখানে ছাত্ররা তাদের সৃজনশীলতার যে পরিচয় সেটা কিন্তু আমরা পাই এবং খুব ভালো ভালো তারা কবিতা লেখে, গল্প লেখে। এই যে তাদের যে চর্চা, এই চর্চাটা আসলে আছে। আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারি না সবসময়, যদি দেই তারা কিন্তু ভালো করবে আমাদের বিশ্বাস। কাজেই শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর মনন গঠনে, তারপরে তার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। আর শিক্ষক তো অবশ্যই ভূমিকা রাখতে হয়। একজন শিক্ষককে শিক্ষক ছাত্রদের আলো দেখাবেন, শিক্ষক ছাত্রদের গাইড করবেন, ভালো পাঠ দিবেন, সেটি কিন্তু প্রত্যাশা। এবং সেই ব্যাপারটি অবশ্যই শিক্ষক করে থাকেন এবং আমরা বিশ্বাস করি যে এর ফলে একদিন পরিবর্তন হবে। হয়তো আহ, কিছু কিছু জায়গায় সমস্যা আছে, কিন্তু এই সমস্যাটা আহ, কেটে উঠবে। এখন বর্তমান সরকার গুণগত শিক্ষার উপর অনেক গুরুত্ব দিয়েছেন। তো এই গুণগত শিক্ষা নিশ্চিত করবার জন্য যে যেমন অবকাঠামোর দরকার, তেমনি ভালো শিক্ষক দরকার। সেই ব্যাপারেও নজর দিয়েছেন। আশা করি যে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু একসময় আমাদের কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটা কেটে যাবে। জি। তো আমার এখন প্রশ্ন যে আমাদের তো আধুনিক যুগ, এই আধুনিক যুগেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো
বিজ্ঞান বা গবেষণায় কেন পিছিয়ে আছে? আহ, এতে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান গবেষণা হচ্ছে না, বিষয়টা সেরকম নয়। আমি যদিও বিজ্ঞানের শিক্ষক নই, আহ, তারপরেও যেটি আমি শিক্ষক হিসেবে কাছ থেকে দেখার যেটা সুযোগ হয় সেটা হলো এই যে বিজ্ঞান চর্চার জন্য যে অবকাঠামোগত সুবিধা দরকার, সেই সুবিধা আমরা আহ, সব শিক্ষা প্রতিষ্ঠানে নাই। এটা হতে পারে, কিন্তু আহ, তারপরেও কিন্তু যখন বিজ্ঞান মেলা হয়, তারপরে বিজ্ঞান বিষয়ক কোনো সেমিনার, যেমন আমাদের কলেজে কিন্তু নিয়মিত বিজ্ঞান মেলা হয়, সায়েন্স ফেস্ট হয়, তো সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা যথেষ্ট দক্ষতার পরিচয় দেয় এবং সেখানে তারা বিজ্ঞান যে চর্চা করে, বিজ্ঞান যে তাদের কাছে একটি আগ্রহের বিষয়, সেটা কিন্তু আমার প্রমাণ পাই। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান গবেষণা ব্যাপক হারে নাই, এটা ঠিক যে বিজ্ঞান গবেষণা ব্যাপক হারে নাই, কিন্তু কোথাও কোথাও আছে এবং হচ্ছে, চর্চা হচ্ছে। তবে এই সুযোগটা আরো বৃদ্ধি করা দরকার। এই জন্য বৃদ্ধি করা দরকার যে আহ, বিজ্ঞান, এখন বিজ্ঞান বা প্রযুক্তির যুগ। এই বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা জাতি হিসেবেই পিছিয়ে যাব। যে আমাদের উন্নয়ন, আমাদের যে অগ্রগতি, সেই উন্নয়ন এবং অগ্রগতির ধারা যদি অব্যাহত রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের বিজ্ঞান চর্চার আরো বাড়াতে হবে এবং ব্যাপক ভিত্তিক বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে নজর দিতে হবে। আমরা বিশ্বাস করি, আশা করি যে এটি কিন্তু হচ্ছে। যেমন ডিজিটাল বাংলাদেশ, এটি প্রযুক্তির একটি বিষয়। এই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কিন্তু তার সেই স্বপ্ন কিন্তু এখন বাস্তব রূপ লাভ করেছে। আজকে আমরা যে কথা বলছি, আজকে কোভিড-19 যে সারা বিশ্বকে অচল করে দিয়েছে, সেই ব্যাপারটি যখন আমাদেরকে ঘায়েল করে দিয়েছে, তখন কিন্তু আমরা বিজ্ঞান, এই এই যে এই ডিজিটাল বাংলাদেশের সুবাদেই কিন্তু আজকে সমস্ত কর্মকাণ্ড যথাযথভাবে পালিত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি। আমরা ক্লাসরুমে ক্লাস নিচ্ছি, আমরা আম, বিভিন্ন সভা সমিতি করছি, আমাদের সেমিনার সিম্পোজিয়াম হচ্ছে, আমাদের দ্রুত আলোচনা সব কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের সুবাদেই হচ্ছে। কাজেই আহ, বিজ্ঞান প্রযুক্তিতে পিছিয়ে আছি তা নয়, শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু ছেলেমেয়েরা যে এখনকার যারা জেনারেশন, তারা কিন্তু প্রযুক্তিতে অনেক ভালো। এটা দেখো যে শুধুমাত্র বিজ্ঞানের স্টুডেন্টরাই কিন্তু এই আমাদের যে প্রযুক্তি নির্ভর যে জ্ঞান এবং এখন যে আউটসোর্সিং ইত্যাদি কিন্তু বিজ্ঞানের ছাত্ররাই শুধু করছেন না, জেনারেল এডুকেশনে যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু ব্যাপক ভিত্তিক এই তোমার যে এই প্রযুক্তির দিকে ঢুকে গেছে এবং তারা কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে আমাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে। তো আমরা আহ, শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান চর্চায় সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সেখানে যেমন আমাদের মোটিভেশন করতে হবে, মনিটরিং করতে হবে, সেরকম বরাদ্দ বাড়াতে হবে। এবং আবার একটা বিষয় যে আমাদের যে কারিগরি শিক্ষা বা হচ্ছে পলিটেকনিক যেটাকে বলা হয়, সেই পলিটেকনিক গুলোতেও কিন্তু হচ্ছে গবেষণা হয়, ছোট ছোট আবিষ্কার হয়। সেই আবিষ্কারগুলোকে পৃষ্ঠপোষকতা করা দরকার। আমরা দেখি যখন বিজ্ঞান মেলা হয়, সেখানে ছাত্রছাত্রীরা যে প্রজেক্ট গুলো উপস্থাপন করে, সেই প্রজেক্ট গুলোতে কখনো কখনো মনে হয় এটা বোধহয় বাস্তবায়ন যদি করা যায়, তাহলে কিন্তু এটা আমাদের জাতীয়ভাবে কাজে লাগবে, আমাদের দেশের কাজে লাগবে। কিন্তু দেখা যায় যে সেই আবিষ্কারটা মুক্তপে পড়ে যায়, হয়তো সেটা প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পায় না। তাদেরকে যদি উৎসাহ দেওয়া যেত, প্রণোদনা দেওয়া যেত, আর্থিকভাবে সহায়তা করা যেত, তাহলে আমাদের যারা ক্ষুদে বিজ্ঞানী আছে তারা কিন্তু আমাদের এই আবিষ্কারগুলোকে কাজে লাগিয়ে আমাদের ব্যাপক ভিত্তিক এই বিজ্ঞান চর্চায় উৎসাহিত হতে পারত। তারা বিজ্ঞান চর্চার আগ্রহী হতো এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তাতে করে সমৃদ্ধ হতো। তারাও কিন্তু এটা পৃষ্ঠপোষকতা করতো। তো এইভাবে আমরা বিজ্ঞান চর্চা করতে পারি, বিজ্ঞান অব্যাহত রাখতে পারি, বিজ্ঞানের ব্যাপারে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পারি, এই আর কি। তো হ্যাঁ, নেক্সট। আচ্ছা,
এবার আমরা কিছু কমেন্ট করব। দেখি কে কি কমেন্ট করলো। আহ, প্রথমে নৌশিন পুষ্পা লিখেছেন, আমার প্রিয় শিক্ষক এবং জীবনের শ্রেষ্ঠ শিক্ষক স্যার। আর থ্যাংক ইউ পুষ্পাকে। আব্দুস সোবাহান গোলাম লিখেছেন, শুনছি মিরপুর ঢাকা থেকে, প্রিয় স্যারের প্রতি ভালোবাসা রইলো আর উপস্থাপকের জন্য শুভকামনা রইলো। তাবিয়া ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, খুব অল্প সময়ে স্যার অনেক প্রিয় স্যার হয়ে উঠেছিলেন। স্যার আপনার আন্তরিকতা প্রশংসনীয়। আচ্ছা। আহ মুনমুন শীল তৃষ্ণা লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, আপনার জন্য অনেক শুভকামনা রইলো। আর নসীন পুষ্পা আবারও লিখেছেন, অনেকদিন পর স্যারকে দেখলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, ফেরদৌসী ইয়াসমিন লিমা লিখেছেন, অনেক প্রিয় স্যার, স্যারের জন্য অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল। ফারুক হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আপনার সম্পাদনায় কোনো বই বা লিখিত কিছু আছে? নিশ্চয়ই আছে। তোমরা জানো যে আমরা কলেজ ম্যাগাজিন করেছি বরাবর। এবার কিন্তু আমরা মুজিব বর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০০তম বর্ষ উদযাপনের জন্য আমাদের যে জাতীয়ভাবে প্রস্তুতি ছিল, সেই প্রস্তুতির অংশ হিসেবে রাজশাহী কলেজও সেখানে অংশগ্রহণ করেছে। আমাদের কিন্তু ব্যাপক প্রস্তুতি ছিল। আমরা শুরুতেই কিন্তু ১৭ই মার্চ যেদিন শুরু হবে অনুষ্ঠানটি, সেদিনই কিন্তু যদিও অনুষ্ঠান স্থগিত হয়ে গিয়েছিল, কিন্তু আমরা আহ, বঙ্গবন্ধুর উপর আমাদের প্রকাশনা বঙ্গবন্ধু ও স্মরণ সংখ্যা এটি আমরা প্রকাশ করেছি। জন্ম শতবর্ষের সংখ্যা আমরা প্রকাশ করেছি। তারপরেও আমি রাজশাহী কলেজের বাংলা বিভাগ থেকে আমার সম্পাদনায় একটি আহ, গবেষণা পত্রিকা বের হয় যার নাম বাংলা সাহিত্যিকী। সেই বাংলা সাহিত্যিকীর প্রতি বছর নিয়মিত বের হয়, ৬টি সংখ্যা এর মধ্যে বের হয়ে গেছে। তো তোমরা যারা লেখালেখি করো, আহ, সেটা সৃজনশীল হোক আর মননশীল হোক, রাজশাহী কলেজ পত্রিকার রাজশাহী কলেজের শিক্ষার্থীর জন্য, রাজশাহী কলেজের শিক্ষকের জন্য এটা কিন্তু উন্মুক্ত। আমরা যদিও আম, গবেষণা পত্রিকায় সারা বাংলাদেশের শিক্ষক কিংবা গবেষকদের আমরা সুযোগ দিয়ে থাকি, কিন্তু কলেজ ম্যাগাজিন সেখানে কিন্তু শুধুমাত্র রাজশাহী কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরাই আমাদের প্রায়োরিটি। তো এইসব প্রকাশনা আমি আমার অধ্যক্ষ স্যারের কাছে কৃতজ্ঞতা যে তিনি এইসব সুযোগগুলো দিয়েছেন, যার ফলে আমার কিন্তু এই বিষয়ে আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমি সেই জন্য নিজেকে গৌরবান্বিত মনে করি। তো তোমরা স্টুডেন্ট যারা প্রকাশ এইসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছো, আমার সাথে যোগাযোগ করো, আমি ইনশাল্লাহ সেগুলো দেখবো। বাহ! অনেক ভালো লাগলো। একটু উৎসাহিত হলাম। আমি নিজেও লেখালেখি করি। এই ক্ষেত্রে যদি সহযোগিতা পাই, তবে অনেক ভালো নিশ্চয়ই নিশ্চয়ই। লাগবে। আচ্ছা। নেক্সট, সাবরিনা শারমিন কমেন্ট করেছেন, স্যারের কথা খুব ভালো লাগে। আচ্ছা। আহ নসীন পুষ্পা আবারও লিখেছেন, শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত, আহ, তার রোল মডেল স্যার। বাহ! আসলে এই কথাটা থেকে একটা প্রশ্ন পেয়েই গেলাম, যে স্যার আপনি কি মনে করেন যে একজন শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? অবশ্যই শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অবশ্যই বন্ধুত্বপূর্ণ এবং সুসম্পর্ক হওয়া দরকার। শিক্ষক আহ, ছাত্র ছাত্রীদের কাছে ভীতির কারণ হয়ে উঠবে না। আমি মনে করি যে শিক্ষক অভিভাবক তুল্য, এবং সেখানে সব ছাত্রছাত্রী শিক্ষকের কাছে তার যে কোনো সমস্যা নিয়েই আসতে পারে, এবং সেই শিক্ষক চেষ্টা করবেন সেই সমস্যার তাৎক্ষণিক সমাধান করে দেওয়া। এটা যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই শিক্ষকের কাছে শিক্ষার্থীর কাছে শিক্ষকের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে। এবং এই গ্রহণযোগ্যতা বাড়ার জন্য নয়, আমি স্বাভাবিকভাবে বলতে চাই যে অবশ্যই শিক্ষক যেমন পড়ালেখায় তাদের পরামর্শ দিবে, তেমনি কিন্তু তার ব্যক্তিগত কোনো যদি সমস্যা থাকে সেটাও যদি তারা শিক্ষকের কাছে শেয়ার করে, আমার মনে হয় যে
সব শিক্ষকের সেটা এগিয়ে যাওয়া দরকার এবং আমি চেষ্টা করি সেটা তাদের সমস্যার সমাধান করার এবং তাদের যে কোনো প্রয়োজনে হেল্প করার চেষ্টা করি। তো আমরা আমরা যে শিক্ষক, আমি আমার একটা অভিজ্ঞতার কথাই বলি। আমার শিক্ষক কিন্তু আমাকে খুব ভালোবাসতেন, সেটি স্কুলে হোক আর কলেজে হোক আর ইউনিভার্সিটি হোক। আমার মনে পড়ে আমি কিন্তু রাজশাহী কলেজের স্টুডেন্ট, অনার্স কিন্তু আমার রাজশাহী কলেজ, এটা আমার গর্বের জায়গা। তারপরে আমি রাজশাহী কলেজে চাকরি করছি, এটাও আমার জন্য ভীষণ গর্বের। আমি যখন রাজশাহী কলেজের স্টুডেন্ট ছিলাম তখন আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি কলেজ হোস্টেলে থাকতাম, মনিটর ছিলাম। আমার বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর হারুনা রশিদ, উনি হোমিওপ্যাথি চিকিৎসকও বটে, এখন কিন্তু উনি রাজশাহী ইউনিভার্সিটির টিচার, পরবর্তী পর্যায়ে রাজশাহী ইউনিভার্সিটির টিচার হয়েছিলেন, এখন পিআরএল এ আছেন। স্যার কিন্তু তার ওষুধ নিয়ে, হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আমার রুমে গিয়ে আমাকে দিয়ে সেটি খাইয়ে আমার মাথায় হাত বুলিয়ে হচ্ছে সান্ত্বনা দিয়ে আসছিলেন। তাহলে বুঝতেই পারছো যে এটা একটা ভীষণ আবেগের জায়গা। আমার শিক্ষক আমার জন্য এত করেছেন, এটা তো তাহলে আমারও তো কিছু করা দরকার এবং সব শিক্ষকেরই এরকম হওয়া দরকার। তারপরে আমার আরেকটা কথা মনে পড়ছে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটিতে রেজাল্ট আমার ভালোই হয়েছিল। তো সেক্ষেত্রে আমার একজন শিক্ষক প্রফেসর ডক্টর মজিরুদ্দিন মিয়া, খুব অল্প সময়ের পরিচয়, কারণ আমি যেহেতু রাজশাহী কলেজে অনার্স করেছি আর মাস্টার্স করেছি ইউনিভার্সিটিতে। তো মজিরুদ্দিন মিয়া স্যার আমাকে, আমার অনার্স মাস্টার্স পরীক্ষা হয়ে গেছে, আমি বিসিএস পরীক্ষা দিয়েছি, দুটা বিসিএস পরীক্ষা দিয়েছি, দুটা বিসিএস পরীক্ষাতেই আমি রিটেনে টিকেছি, ভাইবা দিয়েছি। এই সময় হঠাৎ করে ইউনিভার্সিটিতে তদন্তে আসছে। তদন্তটা কি, যে আমরা অ্যাফেয়ার সার্টিফিকেট দিয়ে যারা বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, তো সেই অ্যাফেয়ার সার্টিফিকেট সঠিক কিনা এবং আমাদের সব পরীক্ষা শেষ হয়েছিল কিনা সেটা দেখার জন্য কিন্তু তদন্ত কমিটি আসছিলেন পিএসসি থেকে। তো সেই সংবাদটা আমার প্রিয় শিক্ষক, পরবর্তী পর্যায়ে আমি তার কাছে গবেষণা করতে চেয়েছিলাম, গবেষণার প্রস্তাবও তৈরি হয়ে গেছিল, কিন্তু স্যার হঠাৎ মারা গিয়েছেন। তো যাই হোক, সেই প্রফেসর ডক্টর মজিরুদ্দিন মিয়া তিনি আমাকে চিঠি লিখলেন যে তোমার চাকরি ইনশাল্লাহ হবে, তুমি আগে চাকরিতে জয়েন করবে, তারপরে হচ্ছে গবেষণা করবে। তো এটা আমার জন্য কিন্তু ভীষণ ভালো লাগার এবং এই যে ছোট ছোট যে ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলোই কিন্তু আমাকে অনুপ্রাণিত করে আমার শিক্ষার্থীর সঙ্গে মেলামেশা করতে। তো যারা সাহস করে আমার কাছে আসে কিংবা হচ্ছে মিশতে চাই, তাদের সমস্যার কথা বলতে চাই, আমি তাদেরকে কিন্তু হচ্ছে ওয়েলকাম করি। তো কাজেই আমার অভিজ্ঞতা থেকেই অবশ্যই ছাত্র শিক্ষকের সম্পর্ক এরকম মধুর হওয়া দরকার বলে আমি মনে করি। তোমার প্রশ্ন বুঝতে পারছি না। দুঃখিত, দুঃখিত, আমার মিউট করা ছিল। তো এবার সাহিত্য নিয়ে কিছু প্রশ্ন করব। নিশ্চয়ই। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে কি ভূমিকা রাখছে, বা আপনি কিভাবে তার সাহিত্যকর্মের মূল্যায়ন করবেন? আসলে বাংলা সাহিত্য নয়, রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্ব এবং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্ব সাহিত্যের মডেল। তিনি শুধু বাংলা সাহিত্যে নয়, তিনি বিশ্বকবি, আমাদের মনে রাখতে হবে। তো কাজেই আমরা যখন সাহিত্য চর্চা করি, সাহিত্য শিক্ষক, সাহিত্যের স্টুডেন্ট এবং যারা সাহিত্য মনা, তারা কিন্তু আহ রবীন্দ্রনাথের বাইরে কিংবা রবীন্দ্রনাথকে অস্বীকার করে কোনো কিছু পারবে না। তোমরা জানো যে রবীন্দ্রনাথ সর্বগ্রাসী একজন প্রতিভা ছিলেন এবং এত বড় মাপের প্রতিভা ছিলেন যে তার সমসাময়িক যারাই সাহিত্য চর্চা করেছেন তারাই কিন্তু মনে করা হতো যে রবীন্দ্র বলয়ের তোমার কবি, রবীন্দ্র বলয়ের সাহিত্যিক। অর্থাৎ যে চিন্তা তিনি আগেই করেছেন সেই চিন্তা পরে যারা করছেন তারা রবীন্দ্র বলয়ের মধ্যে পড়ে যাচ্ছেন। অর্থাৎ রবীন্দ্রনাথ সব চিন্তা সব আঙ্গিকে, কবিতার ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে, প্রবন্ধের ক্ষেত্রে সব চিন্তার ধারক বাহক ছিলেন রবীন্দ্রনাথ।
কাজেই নতুন মৌলিক ভাবনার যেন অবকাশই ছিল না। এ কারণে সাহিত্যে অনেকেই বিদ্রোহ করতে চেয়েছিলেন, অর্থাৎ ত্রিশূত্র যুগে সাহিত্যিক যারা তারা রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সব সময় যে বেরিয়ে আসতে পেরেছেন তা কিন্তু নয়। আমরা যখন যেমন ত্রিশূত্র যুগের সাহিত্যিক জীবনানন্দ দাশ, তিনি সচেতনভাবে বেরিয়ে আসতে চাইলেন বটে, কিন্তু তার যে প্রথম কাব্য ঝরাপালক সেটা কিন্তু রবীন্দ্র বলয়ের মধ্যেই থাকলো, রবীন্দ্র দ্বারা প্রভাবিত হয়ে তিনি রচনা করলেন। এরকম কাজেই আমাদের যতদিন আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যতদিন বাংলা সাহিত্য থাকবে, এর চর্চা থাকবে, রবীন্দ্রনাথের প্রয়োজন কখনোই ফুরিয়ে যাবে না। রবীন্দ্রনাথ আমাদের কাছে অনস্বীকার্য। আমরা যখন কষ্ট পাই, আমরা যখন দুঃখ অনুভব করি, তখনও রবীন্দ্রনাথের কাছে আশ্রয় গ্রহণ করি। আবার আমরা যখন প্রার্থনা করি, তখনও রবীন্দ্রনাথের কাছে আশ্রয় গ্রহণ করি। আমরা যখন নানানভাবে আমাদের জীবনকে রবীন্দ্রনাথ প্রভাবিত করে থাকেন, আমাদেরকে উজ্জীবিত করে থাকেন। আমরা যদি আবেগ আপ্লুত হই, আমরা যদি সাহিত্যের প্রতি নিষ্ঠাবান হই, তাহলে কিন্তু রবীন্দ্রনাথ আমাদের বাতিঘর। তোমাদের যেমন বাতিঘর এই যে অনুষ্ঠানটি, তেমনি কিন্তু আমাদের সাহিত্যের বাতিঘর হলেন রবীন্দ্রনাথ। কাজেই রবীন্দ্রনাথের বাংলা সাহিত্যের প্রয়োজন কতটুকু, এই প্রশ্নটা আসলে বলা চলে যে এটি মানে প্রশ্ন হওয়া উচিত না। রবীন্দ্রনাথের প্রয়োজন সবসময়, এবং আগেও ছিল, এখনো থাকবে, এবং ভবিষ্যতেও থাকবে। এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কাজেই আমরা রবীন্দ্রনাথের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তার সাহিত্য আমাদেরকে নানাভাবে প্রভাবিত করেছে। তো তার সাহিত্য নিয়ে আমরা আরো বিশদ আলোচনা করতে পারি। আচ্ছা, তো এখন আমরা জানতে চাইবো যে রবীন্দ্রনাথের ঠাকুরের কথা উঠলেই আমরা সেই সাথে সাথে কাজী নজরুল ইসলাম বা জীবনানন্দ দাশ, শরৎচন্দ্র সবার কথাই উঠে আসে। তো এখন জানতে চাইবো জীবনানন্দ আমরা আগে দাশ আমরা আগে নজরুলের কবিতায় কথা বলি আগে একটু, বাংলার হ্যাঁ? প্রকৃতির যে। আগে একটু নজরুলের কথা বলি, তারপর জীবনানন্দ দাশের কথা বলি, যেহেতু ধারাবাহিকভাবে আমরা এটা করছি। আচ্ছা, আচ্ছা, মানে কবিতার কথা আচ্ছা, বলছি। তো আহ, নজরুল ইসলামের আহ, অবদানটা কোথায়, নজরুলের প্রয়োজন কেন, এই ধরনের প্রশ্ন হয়। তো নজরুল আমাদের কেন, এই প্রসঙ্গে একটি আমি উক্তি করব, সেটা হলো, তোমরা নেতাজি সুভাষ বসুর নাম শুনেছ নিশ্চয়ই। যে নেতাজি সুভাষ বসু, যিনি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের একসময় চেয়ারম্যান ছিলেন, সভাপতি ছিলেন, তারপরে দুই সময় দুই টার্ম ছিলেন, 1938 সালে ও 1939 সালে। যদিও মহাত্মা গান্ধীর সঙ্গে এই তার আদর্শগত ভিন্নতা ছিল, এবং মহাত্মা গান্ধী চেয়েছিলেন অহিংস পথে ভারতবর্ষের স্বাধীনতা, আর নেতাজি সুভাষ বসু মনে করতেন যে অহিংস পথে ভারতবর্ষের স্বাধীনতা সম্ভব নয়, এটি আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমেই কেবল অর্জন করা সম্ভব। তো কাজেই তিনি কিন্তু কংগ্রেস ছেড়ে দিয়ে তিনি আরেকটি ফরওয়ার্ড ব্লক নামে আরেকটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন। তো সেই নেতাজি সুভাষ বসু নজরুল ইসলামকে যখন মুসলিম সাহিত্য সমাজ থেকে যখন সংবর্ধনা দেওয়া হয়, তখন সেখানে তিনি এসেছিলেন এবং বলেছিলেন যে আমরা যখন যুদ্ধে যাব তখন তখন নজরুলের গান গাইব, আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইব। অর্থাৎ নজরুলের প্রয়োজনীয়তাটা কোথায়? আমরা যখন যুদ্ধে যাব তখন নজরুলের গান গাইবো, আমরা যখন কারাগারে যাব তখনও নজরুলের গান গাইবো। তাহলে বুঝতেই পারছো যে নজরুল ছিলেন রবীন্দ্র যুগেরই ভিন্ন আরেকজন ভিন্ন মাত্রার কবি। তার কবিতার মধ্যে তিনি বিপ্লব, বিদ্রোহ ইত্যাদি প্রসঙ্গ এনেছিলেন। যদিও এই বিপ্লব বিদ্রোহকে অনেকেই ব্যঙ্গ করেছেন, কিন্তু সেই সময়ের জন্য এটি খুব প্রয়োজন ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল সম্পর্কে একসময় বলেছিলেন যে নজরুল নজরুল যে ঝনঝনানি বাজাচ্ছে, তার তার সাহিত্যে তলোয়ারের ঝনঝনানি শোনা যাচ্ছে, এরকম নানান রকম কথা রবীন্দ্রনাথের কানে বললেন।
তখন রবীন্দ্রনাথ বললেন যে নজরুল যে কবি তার যুগকে, তার সমসাময়িককে কবিতায় তুলে ধরে, তার কবিতা শুধুমাত্র কবিতা হয়ে ওঠে, কাব্য হয়ে ওঠে না, আর সেটি মহাকাব্য হয়ে যায়। হ্যাঁ, তার মানে নজরুল সম্পর্কে রবীন্দ্রনাথের মূল্যায়ন কত বড় দেখো, যে তার কাব্য শুধু কাব্য নয়, মহাকাব্য হয়ে যায়। কারণ তিনি সেই যুগের কথা বলেছেন, সেই যুগের চাহিদার কথা বলেছেন। অর্থাৎ যখন পরাধীন ভারতবর্ষ, যখন কিনা ভারতবর্ষের মানুষ স্বাধীনতার জন্য চরমভাবে আকাঙ্ক্ষিত, সেই সময়ে নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক ছিলেন। এবং নজরুলের কবিতাতেই কিন্তু হচ্ছে তখনকার যারা তরুণ, যারা বিপ্লবী, যারা বিদ্রোহ করতে চাই ইংরেজের বিরুদ্ধে, তারা ভীষণভাবে উদ্দীপ্ত হয়েছিলেন। এবং নজরুলের শুধু কবিতা নয়, নজরুলের প্রবন্ধও কিন্তু ভীষণভাবে তাদেরকে আলোড়িত করেছিল। নজরুল স্বাধীনতা, যেমন তিনি একটি পত্রিকা বের করেছেন, একটি না, তিনি প্রায় তিনটি পত্রিকা সম্পাদনা করেছেন, তিনটি পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। একটি নবযুগ, একটি ধূমকেতু, আরেকটি হলো লাঙল। এই তিনটি পত্রিকার একটি হচ্ছে ধূমকেতু। এখন সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী দিয়েছিলেন, আই চলে আইরে ধূমকেতু আধারে বাদ অগ্নি সেতু সেতু। হ্যাঁ, এরকম তাকে কিন্তু ভীষণভাবে উৎসাহিত করেছিলেন। কেন করেছিলেন? যে সেই সময় কিন্তু নজরুলের প্রাসঙ্গিকতা অনেক বেশি ছিল। কারণ নজরুল জনমানুষের কথা বলছেন, নজরুল বিপ্লবের কথা বলছেন, নজরুল বিদ্রোহের কথা বলছেন, নজরুল স্বাধীনতার কথা বলছেন, সাম্যের কথা বলছেন, হ্যাঁ, মানবতার কথা বলছেন। এই যে এত আবেদন নজরুল সাহিত্যের মধ্যে, এত চাওয়া, যেটা সবগুলো আবেদনই কিন্তু মানবিক, মানুষের কথা বিবেচনা করে। কাজে তার সাহিত্যের অবদানও কিন্তু অসাধারণ। আমরা দুইজন, রবীন্দ্রনাথও কিন্তু দেশ নিয়ে ভাবনা ভেবেছেন, কিন্তু ওই যে আমি যেমন মহাত্মা গান্ধী আর নেতাজি সুভাষ বসুর কথা বললাম, ঠিক তেমনি রবীন্দ্রনাথ আর নজরুলের ব্যাপারেও কিন্তু সেরকম। রবীন্দ্রনাথ বিদ্রোহ করেছেন সাহিত্যের মাধ্যমে। তিনি যে এই বিদ্রোহের কলম চরমভাবে আঘাত করেছেন ইংরেজকে, সেরকম নিদর্শন কম। কিন্তু তিনি চেয়েছেন, দেশের কল্যাণ চেয়েছেন, দেশের মানুষের অগ্রগতি চেয়েছেন, উন্নতি চেয়েছেন, অর্থনৈতিক মুক্তি চেয়েছেন। নিজে রবীন্দ্রনাথ ব্যাংক তৈরি করেছেন এই দেশের। তিনি জমিদার ছিলেন, কিন্তু তারপরেও এই দেশের কৃষকের উন্নতি হোক। তোমরা তো জানো, জমিদাররা শুধু শোষণই করেছে, কৃষকের উন্নতি তারা চাননি। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু সেটা করেছেন। কাজে মানব কল্যাণে তিনি অনেক অবদান রেখেছেন। আর নজরুল সেটা সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, ইংরেজকে বিতাড়িত করে তিনি এই ভারতবর্ষের স্বাধীনতার মাধ্যমে মানব কল্যাণ চেয়েছেন। পার্থক্য হলো এখানে। এবং সেটি সাহিত্যিক বিপ্লব। সাহিত্যের মাধ্যমে যে বিপ্লব হতে পারে সেটি কিন্তু নজরুল দেখিয়েছেন। এবং তোমরা জানো যে নজরুলের গান আমাদের রণসঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের গান ব্যবহৃত হয়েছে, আমার সোনার বাংলা, আর চল চল চল। কাজেই হচ্ছে এই যে প্রভাবিত করা আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে 1971-এর যে মুক্তিযুদ্ধ, সেখানে কিন্তু নজরুলের গান আমাদেরকে, আমাদের মুক্তিযোদ্ধাদের, সেই সময়ের প্রজন্মকে, সেই সময়ের তরুণদের ভীষণভাবে আলোড়িত করেছে। এবং বলা যায় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নজরুলের গানের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছে। তো কাজেই নজরুলের আবেদন কিন্তু এইখানে। এবং শুধু যে নজরুল বিদ্রোহ বিপ্লব করেছেন তা কিন্তু নয়। নজরুলের আবার অনেক, যেমন তার মধ্যে বিদ্রোহ বিপ্লবের সত্তা ছিল, আবার প্রেমিক সত্তাও ছিল। একই কবিতার মধ্যে আমরা যেমন বিদ্রোহী কবিতার মধ্যে নজরুলকে কি পেয়েছি, একই কবিতার মধ্যে মামা এক হাতে বাঁকা বাঁশের মাসরি, আর হাতে রণতুর্য। হ্যাঁ, তিনি তার মধ্যে প্রেমিক সত্তাও ছিল, বিদ্রোহী সত্তাও ছিল। এই দুটি সত্তা নিয়েই কিন্তু নজরুল, যদিও নজরুল আমাদের বাংলা সাহিত্যে খুব বেশি দিন অবদান রাখতে পারেননি, মাত্র 20-21 বছর তিনি আমাদের বাংলা সাহিত্যকে তার অবদান রাখতে পেরেছিলেন। যার আমরা, তোমরা জানো যে নজরুল ইসলাম 1941 সালেই অসুস্থ হয়ে গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে সেই বছরই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছিলেন। এবং পরবর্তী পর্যায়ে 1942 সালে আরো
বেশি অসুস্থ হয়েছিলেন এবং তখন থেকে তিনি কি হারা, বাক্য হারা। হ্যাঁ, তিনি আর কোনো লেখা লিখতে পারেননি। তিনি আর কোনো রকম আহ, কারোর সাথে কথা বলেনি। হ্যাঁ, তিনি ওই যে একটি কবিতা আছে, বাতায়ন পাশে গুবাক্তর শাড়ি, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান কারও ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ। এবং নজরুল কিন্তু তার এই যে কবিতা, এই কবিতাটা তার নিজের জীবনেই কিন্তু সত্য হয়েছিল। আমরা এই প্রসঙ্গে নজরুলের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আম, জি। তো এখন রবীন্দ্রনাথ সম্পর্কে একটি প্রশ্ন মনে পড়ে গেল যে আমরা শুনেছি আহ, উম, রবীন্দ্রনাথ নাকি ব্রিটিশদের খুশি রাখতে ব্যস্ত থাকতেন। এমন অভিযোগ সম্পর্কে আপনি কি না, বলবেন? এটা একেবারেই অবান্তর একটি বিষয়। রবীন্দ্রনাথ ব্রিটিশদের খুশি রাখতে ব্যস্ত থাকতেন। রবীন্দ্রনাথ তো আহ, কারো তোষামোদী করতেন না। রবীন্দ্রনাথ যদি ব্রিটিশদের খুশি করার জন্য লিখতেন, তাহলে তিনি ভিন্ন কিছু হতেন, কবি হতেন না। তিনি আমলা হতেন, তার তো সেই সুযোগ ছিল। তো তার পরিবার থেকে কিন্তু আইসিএস অফিসার, প্রথম আইসিএস অফিসার অফিসার ভারতবর্ষের, তার মেজ ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথকেও কিন্তু পাঠানো হয়েছিল ব্রিটেনে ব্যারিস্টারি পড়বার জন্য, এবং সেখানে আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য তাকে প্রস্তুতি নিতে বলা হচ্ছিল, কিন্তু রবীন্দ্রনাথ সেটা করেননি। না করে তিনি কি করলেন, তিনি একেবারে বলা চলে যে তিনি সাধারণ জীবন বেছে নিলেন, কবি হলেন, কবিতা লিখলেন। এবং এই কবিতা, হ্যাঁ এটা ঠিক যে রবীন্দ্রনাথের পরিবার জমিদার পরিবার ছিলেন। আহ, তার দাদা দেবেন্দ্রনাথ ঠাকুর, আহ, তার সঙ্গে ব্রিটিশদের সখ্যতা ছিল। তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসা কিভাবে বৃদ্ধি করতে হয় সেই কৌশল দেবেন্দ্রনাথ ঠাকুর জানতেন। কিন্তু তার বাবা দেবেন্দ্রনাথ দ্বারকানাথ ঠাকুর, সরি, তার দাদা দ্বারকানাথ ঠাকুর জানতেন, কিন্তু তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু ঋষি মানুষ ছিলেন, অত্যন্ত মিতব্যয়ী সাধক মানুষ ছিলেন। ব্রহ্ম সমাজে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার সম্পাদনায় তত্ত্বাবধানী পত্রিকা বের হয়েছে। রবীন্দ্রনাথ ব্রিটিশদের ব্যাপক সমালোচনা করেছেন এবং আহ, একসময় তিনি বলেছেন, সভ্যতার যে সংকট, এই প্রবন্ধে তিনি বলেছেন যে একসময় মনে হতো যে ব্রিটিশরা এই দেশে অনেক উপকার করেছে, কিন্তু এখন মনে হচ্ছে ব্রিটিশরা এই দেশে ক্ষতি বেশি করেছেন। কাজে এই ধরনের অসংখ্য মন্তব্য কিন্তু রবীন্দ্রনাথের আছে। তো আমরা আহ, আহ, রবীন্দ্রনাথ সম্পর্কে এরকম উক্তিটা ভীষণভাবে অশ্রদ্ধা। আমি মনে করি যে এই ধরনের আহ, রবীন্দ্রনাথকে এটা ছোট করা হয়, তার ব্যক্তি মানুষ কে ছোট করা হয়। আমরা কোনো কিছু যদি জানতে চাই, বুঝতে চাই, তাহলে তার লেখা পড়তে হবে, লেখার মাধ্যমেই তাকে জানতে হবে। বিশেষ করে রবীন্দ্রনাথ নজরুলকে যদি আমরা পুরোপুরি জানতে চাই, তাহলে কিন্তু তার লেখাটাকেই বেশি গুরুত্ব দিতে হবে। যদি সেই লেখার মধ্যে যদি আমরা যদি জানি, বুঝি যে রবীন্দ্রনাথ এরকম কথা বললে, তাহলে তখন আমরা এরকম মন্তব্য করবো, কিন্তু নচেত নয়। রবীন্দ্রনাথের এমন কোনো লেখা নেই যেখানে ব্রিটিশদের আহ, তিনি আহ, তবে ব্রিটিশদের, আমি যে বললাম যে রবীন্দ্রনাথ ব্রিটিশদের আহ, সঙ্গে সংঘাতে যেতে চাননি, কিংবা তিনি স্বাধীনতার জন্য বিদ্রোহ করতে চাননি, এটা বলা যেতে পারে। কিন্তু তার মানে এই নয় যে ব্রিটিশদের কথায় তিনি উঠেছেন, বসেছেন। ব্রিটিশদের বহু সমালোচনা তার রচনার মধ্যে আছে, আর তার কবিতার মধ্যেও আছে। তো কাজেই আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে এই ধরনের আহ, মন্তব্য অমূলক বলে আমি মনে করি আর কি। আর রবীন্দ্রনাথ তো ঋষি জীবন যাপন করতেন, তার মধ্যে কিন্তু আহ কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। সাধারণ জীবন যাপন করতেন। সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের বাংলাদেশে কিন্তু রবীন্দ্রনাথের বাবার জমিদারি ছিল, সেই জমিদারি তিনি কিন্তু তত্ত্বাবধান করেছেন। যেমন কুষ্টিয়া শিলাইদহ, তারপরে শাহজাদপুর, তারপরে যে প্রতিশর, কালীগ্রাম, এসব জায়গায় কিন্তু রবীন্দ্রনাথ গেছেন, এবং সেখানে তিনি প্রত্যেকটি হিসাব এত সূক্ষ্মভাবে, কোন জিনিস কত পয়সায় কিনলেন রাখলেন, সেটি কিন্তু খুব সূক্ষ্মভাবে রেখেছেন। তিনি কোনো অপচয় করতেন না, অত্যন্ত মিতব্যয়ী ছিলেন। এবং
তিনি যদি জীবনে বিষয়ের পিছনে ছুটতেন তাহলে নোবেল পুরস্কার যেটি পেয়েছিলেন এই অর্থটা তিনি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু জনকল্যাণে ব্যয় করেছিলেন। প্রতিশরে কৃষি ব্যাংক তৈরি করেছিলেন, এদিকে হচ্ছে শিলাইদহ হয়ে তোমার তাঁতপল্লী তৈরি করেছিলেন, এবং এইসব তাঁতপল্লী এবং তোমার কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষকদের উন্নয়ন চেয়েছিলেন, এবং সেখানে কিন্তু ব্যাপকভাবে তার কি বলে ব্যবসায় যেটি হয় ক্ষতি সেটিও হয়েছিল, যে এইগুলো যে সার্থকতা লাভ করতে পেরেছিল তা কিন্তু হয় নাই। তো যাই হোক, কাজে আমরা এই এরকম আমি খুবই বিব্রত বোধ করছি যে রবীন্দ্রনাথ প্রসঙ্গে এই ধরনের মন্তব্য যারা করে বা যারা এই ধরনের কথা বলে, এটা ঠিক না। অবশ্যই রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আমরা মানে সবাই জানি, তারপরেও অভিযোগটা কখনো কখনো উঠে আসে। ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য। তো আমরা এখন যে প্রশ্নটি করব সেটি হচ্ছে জীবনানন্দ দাশ কবিতায় বাংলার প্রকৃতির যে চিত্র চিত্রায়িত করেছেন সে বিষয়ে আপনার মতামত। ধন্যবাদ। জীবনানন্দ দাশ কে বিভিন্নভাবে অভিধায় অভিহিত করা হয়েছে। কেউ বলেন জীবনানন্দ দাশ প্রকৃতির কবি, কেউ বলেন নিসর্গের কবি, কেউ আবার বলেন তিমির হননের কবি। নানানভাবেই কিন্তু জীবনানন্দ দাশকে অভিহিত করা হয়েছে, এবং এটি করার কারণ যে জীবনানন্দ দাশ খুবই অন্তর্মুখী স্বভাবের কবি ছিলেন। প্রকৃতি সব কাব্যে কবির কবিতাতেই কিন্তু অনেক বেশি করে উঠে আসে। প্রকৃতি তোমার এমন কোনো সাহিত্য নাই যেখানে প্রকৃতি নাই। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে প্রকৃতি আছে, তার যে ছিন্নপত্রের মধ্যে প্রকৃতি আছে। আমাদের কাজী নজরুল ইসলামের অনেক কবিতা যেগুলো হচ্ছে প্রেমমূলক কবিতা, যেগুলো রোমান্টিক কবিতা, সেখানে কিন্তু প্রকৃতি খুব অসাধারণভাবে উঠে এসেছে। কিন্তু জীবনানন্দ দাশের প্রকৃতি তার হচ্ছে সমগ্র জীবনব্যাপী, অর্থাৎ তার যে কষ্ট, তার যে দুঃখ, আমি আগেই বললাম যে জীবনানন্দ দাশ হতাশার কবি। হ্যাঁ, তো কাজেই তার যে দুঃখ, তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, সবই যেন প্রকৃতিকে আশ্রয় করে। তিনি প্রকৃতির মাঝে তিনি আশ্রয় খুঁজেছেন তার যন্ত্রণাকে ভুলবার জন্য, তার কষ্টকে ভুলবার জন্য, এবং তার যে জীবনের সমগ্রতাই যেন একটি প্রকৃতির দ্বারা চিত্রায়িত। জীবনানন্দ দাশ তোমরা খেয়াল করবে যে তিনি কিন্তু বরাবরই বাংলার পল্লী প্রকৃতিকে ভালোবাসতেন, এবং তার যে কবিতার মধ্যে তার যে চিত্র রূপময় যে বর্ণনা, সেখানে কিন্তু বরাবরই বাংলার পল্লী প্রকৃতি, এবং তিনি বাংলাকে ভীষণভাবে ভালোবাসতেন। যেমন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। এই যে প্রত্যেকটি উপাদান, প্রকৃতির প্রত্যেকটা উপাদান কিন্তু হচ্ছে তোমার জীবনানন্দ দাশ বা তার কবিতার মধ্যে তুলে আনছেন। আর জীবনানন্দ দাশের কবিতার আরেকটি বৈশিষ্ট্য এই যে জীবনানন্দ দাশ তো আসলে অত্যন্ত ব্যক্তিগতভাবে অসুখী ছিলেন বলে তার জীবনী থেকে জানা যায়, যার ফলে তিনি তার কবিতার মধ্যে বিরহ, বিরহবোধ, যন্ত্রণাবোধটা প্রচন্ড ভাবে ছিল। এই যে বিরহবোধ এবং যন্ত্রণা, এই যন্ত্রণা এবং বিরহ, এটা কিন্তু প্রকৃতির সাথে একাকার হয়ে গেছে। মনে হয়েছে যেন প্রকৃতির কোলে আশ্রয় নিলেই হচ্ছে জীবনানন্দের শান্তি আসবে, জীবনানন্দের সেটি উপলব্ধি করতেন। জীবনানন্দের বিখ্যাত কবিতা বনলতা সেন তোমরা জানো। তো বনলতা সেন যদিও এটা এই যুগের সবচেয়ে আবেদনময়ী, খুবই জনপ্রিয় রোমান্টিক কবিতা হিসেবে অনেকেই দেখে থাকেন, সেখানে কিন্তু শুধু যে প্রকৃতি আছে তা নয়, কিন্তু প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য, এই সব মিলেই কিন্তু জীবনানন্দ দাশ। ইতিহাসের সঙ্গে যে প্রকৃতিকে কিভাবে হচ্ছে প্রতিস্থাপন করা যায়, রিলেট করা যায়, সেটি জীবনানন্দের চাইতে আর কেউ ভালো বুঝে, ভালো কেউ করতে পারেনি। তো জীবনানন্দ দাশ সেই যেমন তোমার বনলতা সেন কবিতার শেষের দিকে যে প্রকৃতি বর্ণনা আছে, সেটা আমি বলি
দেখবে যে চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এই যে দেখো, চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা, তার মানে ঐতিহ্য। যে বিদিশা কিন্তু একটি প্রাচীন ভারতের একটি নগরী, সেই ঐতিহ্যকে কিভাবে তোমার হচ্ছে প্রকৃতির সঙ্গে মিলাচ্ছে, এটি জীবনানন্দ না পড়লে এটা আসলে বোঝা যাবে না যে তিনি ইতিহাস, ঐতিহ্য এবং তার বিরহবোধ, তার কষ্ট, সব কিছুই কিন্তু তোমার এই প্রকৃতির মাঝে একাকার করে দিয়েছেন, প্রকৃতির সঙ্গে হচ্ছে এটি মিশিয়ে দিয়েছেন। এই হলো আমাদের জীবনানন্দ দাশ। বাহ! অসাধারণ। আ তো আমরা আবার একটু কমেন্টে যাচ্ছি। একজন লিখেছেন, আ ফারুক হোসেন লিখেছেন, "স্যার, আপনার থেকে একটু জানতে চাচ্ছি, পড়াশোনায় মনোযোগী হওয়ার উপায়গুলো কি? কেননা বর্তমান সময়ে মোবাইলে বেশি আসক্ত। মোবাইল ফোন বিরত থাকার উপায় কি?" আচ্ছা, এখন মোবাইল, তুমি তো বুঝতেই পারছো যে মোবাইল ফোন আসক্ত। তো যদি আসক্ত বুঝো তাহলে আসক্তি থেকে দূরে থাকতে হবে, এটাই তো স্বাভাবিক। তবে এটি দূরে থাকার একটি উপায় হলো যে পড়াশোনা করো। তোমরা তো ছাত্র, সবাই শিক্ষার্থী। আর এখন সবারই কিন্তু আম একটি লক্ষ্য থাকে। আমি ক্লাসে সাক্ষাৎ নিয়ে দেখেছি যে আমরা আমাদের যারা উচ্চশিক্ষায় আসছে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমাদের রাজশাহী কলেজ বা আদার্স কলেজে, সেখানে কিন্তু আমি তাদের ছাত্রদের সাক্ষাৎকার নিয়ে দেখেছি, তারা কিন্তু সবাই চাকরি পেতে চায়। বেশিরভাগ 95% সবাই চাকরি পেতে চায়। তো চাকরি পাওয়ার জন্য আমাদের যে পড়াশোনা, সেটার জন্য যেমন আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে এবং ব্যাপক ভিত্তিক পড়াশোনার দরকার আছে। আমাদের শিক্ষার্থীদের এখন খুবই দুর্ভাগ্য যে গাইড নির্ভর পড়াশোনা হয়ে গেছে, তারা কিন্তু পড়ার টেবিলে বসতে চায় না। মনে করে যে পরীক্ষা কয়েকটা প্রশ্ন পড়লে, গাইড পড়লেই আমরা পরীক্ষায় উত্তরণ ঘটে যাবে, একটা ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে, কিন্তু এতে কিন্তু কাজ হচ্ছে না। এই রেজাল্ট দিয়ে তোমার পরীক্ষায় ভালো করলে কিন্তু আসলে তুমি বেসিক তেমন কিছুই শিখলে না, যার ফলে কিন্তু হতাশায় ভুগতে হচ্ছে। তো পড়াশোনা করতে হবে, এর জন্য ব্যাপক ভিত্তিক পড়াশোনা করতে হবে। তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, তোমরা সেই সাবজেক্টটা তো ভালো করে অবশ্যই পড়বে। সেই সাথে কিন্তু যেটা করা দরকার সেটা হলো যে আমাদের, তোমরা জানো যে যারা চাকরি পেতে চাও, তাদের একটা সুনির্দিষ্ট কাঠামোগত প্রশ্ন হয়। সেখানে সেটা কেরানি থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত একটা কিন্তু নির্দিষ্ট কাঠামোতে প্রশ্ন হয়। সেই কাঠামোটা হলো যে বাংলা, ইংরেজি, তারপরে সাধারণ গণিত, তোমার জেনারেল নলেজ, দৈনন্দিন বিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন হয়। তো কাজেই তোমাকে যেমন সাবজেক্টের পড়া পড়তে হবে, তেমনি কিন্তু এই বিষয়ের প্রতি তোমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছো। এই বিষয়গুলোই যদি, যেমন তোমার গণিত, এটা কিন্তু ছোটবেলার যে, অর্থাৎ 9-10 এর যে পড়াশোনা, সেই পড়াশোনার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন হয়। তাহলে সেগুলো কিন্তু চর্চা অব্যাহত রাখতে হবে। অঙ্ক চর্চা না করলে মনে থাকবে না। আর জেনারেল নলেজ তোমাকে বরাবরই তোমার যে যা ঘটনা ঘটছে, চারপাশে যে ঘটনাগুলো ঘটছে, সেটা পত্রিকার মাধ্যমে হোক আর তোমার মোবাইলের মাধ্যমে হোক, মোবাইল কিন্তু ভালো কাজেও লাগবে, ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে। এখন মোবাইলে তুমি যদি চ্যাট করো, হুম, বন্ধুদের সঙ্গে আড্ডা দাও, গল্পগুজব করো, তাহলে তো আর ভালো কাজ হলো না। তুমি কথাবার্তা বলবে, আড্ডা দেবে, সবই ঠিক আছে, এখন ঘন্টার পর ঘন্টা দেওয়ার তো দরকার নাই। তুমি মোবাইলের মধ্যে যদি সেটা অ্যান্ড্রয়েড হয়, তাহলে তো তুমি সেখানে নেট ব্যবহার করে তুমি সারা বিশ্বকে মোবাইলের মধ্যে নিয়ে আসতে পারো। কাজেই মোবাইলটা তো তোমার খারাপ কাজেও ব্যবহার করতে পারো, আবার ভালো কাজেও ব্যবহার করতে পারো। যদি তুমি বই কিনতে না পারো, তোমার কাছে সব ইনফরমেশন গুলো নাই, যেমন এখন কোভিড-19 চলছে, এখন তোমরা শহরে আসতে পারছো না, শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছো না, তোমরা প্রয়োজনে বই হয়তো কিনতে পারছো না, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি
মোবাইলের সাহায্য নেবে, সেখানে তুমি সার্চ দিয়ে তুমি আম, তোমার প্রয়োজনে পড়াশোনা করবে, জেনারেল নলেজ গুলো পড়াশোনা করবে, ব্যাপক ভিত্তিক বিশ্বের যে সব সংবাদ সেগুলো পড়াশোনা করবে, সেগুলো খোঁজ খবর নেবে। তাহলে তো মোবাইল তোমার জন্য উপকারী হয়ে গেল। কাজেই আমি মনে করি যে তোমার আসক্তি বিষয়টা হচ্ছে যে তুমি আসক্তি হিসেবে দেখবে না, তুমি সেটা প্রয়োজনে ব্যবহার করবে। সেখানে ইতিহাস পড়বে, তুমি মোবাইলের মধ্যে থেকে ইতিহাস, ব্যাপক ভিত্তিক ইতিহাস তুমি পড়তে পারো। সেখানে আহ, তোমার বিশ্বের যে দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো পড়বে এবং মাথায় রাখার চেষ্টা করবে। আমি যেটা বলি সেটা হলো যে এই যে পড়াশোনা মনে রাখার প্রসঙ্গে বলেছেন যে কিভাবে এটা মনে রাখা যায়, তো এটা তোমাকে কিন্তু চর্চা করতে হবে। তুমি ধরো একটি উপন্যাস পড়লে বা একটি বই পড়লে, তো সেই বইটি আমি কিন্তু ক্লাসে বলি ছাত্রছাত্রীদের, তো সেটা পড়ে শেষ করে দেবে না, ফেলে দেবে না। সেটা পড়ে তুমি তোমার মাথার মধ্যে নিয়ে সেটা অবশ্যই তুমি কি করবে, এই ৩, ৪, ৫ পৃষ্ঠা ওই বইয়ের উপর তুমি রিভিউ করবে, লিখবে। সেখানে যেসব, যেমন উপন্যাস হলে সেখানে কি কি চরিত্র আছে সেগুলো লিখে রাখবা, তারপর কাহিনীটা এক ফাঁকে লিখে রাখবে। তাহলে কিন্তু তুমি এই যে পড়াটা তোমার কিন্তু এটা কিন্তু একেবারেই কিন্তু তুমি পুরোটা ধারণ করতে পারবে। পরে তুমি শুধুমাত্র যদি ওই বইটা পড়ো, হুম, পরবর্তী পর্যায়ে খাতাটা যদি পড়ো, ডায়েরিটা যদি পড়ো, যেখানে তুমি লিখে রাখলে, তাহলে কিন্তু তোমার স্যালোলাইটে ভেসে উঠবে আহ, ওই ওইটার কাহিনী কি, ওর ঘটনাটা কি। সেরকম আহ, তুমি ধরো আজকে ইয়েমেনে যে ঘটনা ঘটছে, ইয়েমেনের ঘটনা তুমি সেখানকার তো যারা কুশীলব, সেই কুশীলবদের সম্পর্কে তোমার জানতে হবে। অর্থাৎ আহ, কারা এই ঘটনা ঘটাচ্ছে, এর সঙ্গে কারা জড়িত, কে কোন পক্ষে আছে, কেন বিদ্রোহী গ্রুপ কারা, সেই বিষয়গুলো তুমি কিন্তু তোমাকে নোট করতে হবে। নোট করে তুমি যখন এটা ধারাবাহিকভাবে যখন ওই ফিচারগুলো পড়ছো ইয়েমেন সম্পর্কে কিংবা ইরাক সম্পর্কে কিংবা সিরিয়া সম্পর্কে, তখন যখন ধারাবাহিকভাবে পড়ছো তখন কিন্তু তোমার আর মুখস্থ করার দরকার হবে না। তুমি ওই ধারাবাহিকতার মধ্যে কিন্তু তোমার একটা ব্রেনের মধ্যে কাজ করছে যে এটা এই ঘটনা। যখন তোমাকে বড় করে প্রশ্ন লিখতে দেওয়া হবে, বিশেষ করে তোমার বড় প্রশ্ন লিখতে দেওয়া হবে, তখন কিন্তু তুমি অনায়াসে তুমি এই এই যে দৈনন্দিন যে পড়াশোনা করছো, যেখানে মুখস্থ করার ব্যাপার নাই, আহ, একেবারে বানায় নিজের মতো করে লিখতে পারছো। যখন তুমি লিখে রাখবে তখন কিন্তু তোমার লেখার দক্ষতাটাও বাড়বে। তোমার যদি লেখার দক্ষতা না বাড়ে, হ্যাঁ, তাহলে তো তুমি যেমন পরীক্ষার খাতাও ভালো করতে পারবে না, তেমনি তুমি যদি হচ্ছে একটি প্রবন্ধ লিখতে চাও, একটি সৃজনশীল কাজ করতে চাও, তাহলে কিন্তু সেটাও তুমি ভালো করে পারবে না। কাজেই তোমরা পড়ার কোনো বিকল্প নাই, পড়তে হবে এবং সেই সঙ্গে লেখার চর্চা অব্যাহত রাখতে হবে। এতে তোমার হাতের যেমন স্পিড বাড়বে, তেমনি তোমার হচ্ছে আহ, তোমার নলেজ গেইনটা বেশি হবে, তুমি বেশি করে ধারণ করতে পারবে, তোমার মেমোরিতে সেটা কিন্তু বেশি করে হচ্ছে এটা ধারণ করতে পারবে। পড়ে ছেড়ে দিলে কিন্তু শুধু হবে না। আমার এটাই পরামর্শ শিক্ষার্থীদের কাছে। ধন্যবাদ। এখন আপনার কাছে আবারও সাহিত্যের ব্যাপারেই জানতে চাইবো। এই যে জীবনানন্দ দাশ, তার বনলতা সেন চরিত্রটি আসলে আহ, কল্পনা নাকি বাস্তবতা? আসলে এই বনলতা সেন কাব্য যখন প্রকাশ হয়, বিশেষ করে বনলতা সেন কবিতা যখন প্রকাশ হয়, তখন কিন্তু এটা নিয়ে ব্যাপকভাবে হচ্ছে জীবনানন্দ দাশের কাছে জানতে চাওয়া হচ্ছে কি এই বনলতা সেন, সত্যি কি নাটোরের কোনো বনলতা সেন ছিল, এটা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন করা হয়েছে। তো এটার কোনো উত্তর জীবনানন্দ ফলে কিন্তু রহস্য থেকেই গেছে। তো আমরা এটার বিভিন্ন গবেষক বিভিন্ন ভাবে কিন্তু এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সেই ব্যাখ্যার আলোকে আমি একটু কথা বলবো। সেটা হলো এই যে কেউ বলছেন যে দার্জিলিং মেলে জীবনানন্দ দাশ যাচ্ছিলেন দার্জিলিং এ, তার বাড়ি তো বরিশাল, কাজে হচ্ছে বরিশাল থেকে দার্জিলিং এ যাচ্ছিলেন। সেই সময় নাটোর নামক যে জায়গা, আমার জেলা অবশ্য, নাটোরের রেল স্টেশনে আহ, একজন ভদ্রলোক একজন বিধবা মহিলার সঙ্গে করে ওঠে এবং তার সামনাসামনি বসে। তো বিধবা মহিলা এতই তাকে মুগ্ধ করেছিল, অর্থাৎ দেখতে তার চোখ, তার অবয়ব তাকে এতই মুগ্ধ করেছিল যে তিনি এটার উপরই কবিতা লিখেছেন।
একদল সেটা মনে করেন। আরেক দল মনে করতেন যে জীবনানন্দ দাশ কিন্তু নাটোরে কিন্তু সাহিত্য সংস্কৃতি চর্চার একটা উল্লেখযোগ্য কেন্দ্র ছিল। তোমরা জানো যে নাটোরের জমিদার মহারানী ভবানী এবং তারপরে যে প্রজন্ম তারা কিন্তু সাহিত্য ক্ষেত্রে ব্যাপক, সাহিত্য শুধু নয়, সমাজ সংস্কার এবং সাহিত্য সংস্কৃতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। আমাদের রাজশাহীর যে উন্নয়ন, রাজশাহীর যে অগ্রগতি, রাজশাহীর যে সেই সময়ের যে প্রাচীন যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো কিন্তু নাটোরের জমিদারদের অবদানে বা রাজাদের অবদানেই হয়েছে। আমাদের রাজশাহী কলেজের মেইন বিল্ডিং, তারপরে এই যে হেমন্ত কুমারী ছাত্রীনিবাস, আরো অনেক কিছু ছিল, কৃষি কলেজ ছিল ইত্যাদি, বলিয়া ক্লাব, বরেন্দ্র মিউজিয়াম, নানান কিছু কলেজিয়েট স্কুল, সব কিছুর পিছনে কিন্তু নাটোরের জমিদার বা রাজারা ছিল। তো নাটোরের রাজা বা জমিদার তারা কিন্তু হচ্ছে সাহিত্যের পৃষ্ঠপোষকতা দান করেছেন। ইভেন রবীন্দ্রনাথও কিন্তু তাদের আমন্ত্রণে নাটোরে এসেছিলেন। এরকমই মনে করা হয় যে জীবনানন্দ দাশ এরকম একটি সাহিত্য সম্মেলন নাটোরে এসেছিলেন এবং নাটোরে আসার পর তিনি নাটোর রাজ্যের আতিথেয়তা গ্রহণ করেছিলেন এবং সেখানে তার আপ্যায়নের ভার ছিল একজন নায়েবের উপর, এবং নায়েব তখন তার বাড়িতে তার থাকার ব্যবস্থা হয়েছিল এবং সেখানে তিনি তার বোন ছিল, এই বোন হচ্ছে তোমার তাকে সেবা যত্ন করেছিল। তো ব্যক্তিগত জীবনে জীবনানন্দ দাশ অসুখী ছিলেন বলে মনে করা হয়, যার ফলে এই যে এই মহিলা তাকে সেবা যত্ন করলেন, তার দেখভাল করলেন, এটা তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। এবং ওই যে আশ্রয়, যে তাকে একটি নির্দিষ্ট আশ্রয় দেওয়া হলো, মনে হলো যে যে পাখির বাসাটাকে আশ্রয় স্থল মনে করা হয়। তো কাজেই এরকম একটি আশ্রয়, একটি মায়া, এই মায়া মমতা জীবনানন্দ পাননি বলে নাটোরে সেটা পেয়েছিলেন বলেই এই মহিলাকে নিয়ে তিনি হয়তো কবিতা লিখে থাকবেন। আমার কেউ মনে করেন না এখানে জমিদার কন্যা ছিলেন, রাজকন্যা ছিলেন, তার নাম, তিনি অনেক সুন্দর ছিলেন, তাকে দেখে মুগ্ধ হয়ে জীবনানন্দ কবিতা রচনা করেছেন। যাই হোক, নানানভাবে কিংবদন্তি ছড়িয়েছে, কিন্তু প্রকৃত রহস্য কিন্তু আজও অনুদ্ঘাটনে রয়েছে। আমরা সেটি শুধু জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যই কিন্তু নয়, সে তার অনেক চরিত্র আছে, যেমন সুরঞ্জনা আছে। সুরঞ্জনা ওইখানে যেও না গো তুমি, বলো না গো কথা ওই যুবকের সাথে, ফিরে এসে সুরঞ্জনা, হ্যাঁ, নক্ষত্রের রূপালী এই আগুন ভরা রাতে। কাজে হচ্ছে জীবনানন্দের শুধু যে বনলতা সেন তাই কিন্তু নয়, এটা তার রূপক চরিত্র, এটার সত্যতা আবিষ্কার করার দরকার নাই। যে কিংবদন্তি আছে, এই কিংবদন্তিগুলোই আমাদেরকে মুগ্ধ করে, এবং তার অনেক চরিত্র আছে যেগুলো আসলে জীবনানন্দেরই সৃষ্টি। এটা যে কোনো বাস্তব চরিত্র সেটা মনে না করাই ভালো। বলো শম্পা, বলো। ধন্যবাদ স্যার। এবার আমরা আবার একটু কমেন্টে যাব, দেখি নতুন কিছু কোনো কমেন্ট পেলাম নাকি। একজন কমেন্ট করেছিলেন, কমেন্টে আমি পাচ্ছি না। তিনি লিখেছিলেন যে বৃষ্টির ছমছম আওয়াজ, স্যারের এত সুন্দর প্রোগ্রাম দেখে ভালো লাগছে। ধন্যবাদ তাকে। মাহবুবুর রহমান লিখেছেন স্যারকে ধন্যবাদ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি স্যার। তো শেষ কিছু প্রশ্ন থাকে, তো শেষ আপনার কাছে জানতে চাইবো যে আমরা যারা নতুন লেখালেখিতে এসেছি বা লেখালেখি করতে চাই বা লেখা আরো ভালো করার জন্য কি কি আসলে দরকার? লেখা ভালো করার জন্য আসলে ওই যে আমি বললাম, পড়ার বিকল্প নাই। আসলে তোমাকে লিখতে হলে তো তোমাকে তথ্য লাগবে। এই তথ্য যখন তুমি পড়াশোনা করে সমৃদ্ধ হবে, তখন কিন্তু তোমার কাছে অনেক তথ্য থাকবে। যখন তথ্য থাকবে, তখন তুমি লেখার মধ্যে সেই সব তথ্যগুলো প্রতিস্থাপন করলেই কিন্তু তোমার লেখা সমৃদ্ধ হবে। কাজে হচ্ছে তোমরা ব্যাপক ভিত্তিক পড়াশোনা করো, পড়াশোনা করো এবং পড়াশোনা করো, এবং সেই সাথে তারপর লেখো, লেখা অনেক ভালো হবে। আর যারা সৃজনশীল লেখা লিখতে চাও, যেমন কবিতা, গল্প, সেগুলো, সেগুলোর জন্য কিন্তু পড়ার দরকার আছে। তুমি যখন উপন্যাস লিখবে, ধরো একটা উপন্যাস লিখবে, সেজন্য অনেকগুলো যখন উপন্যাস লিখবে, তখন তোমার কাছে একটা ছবি সৃষ্টি হবে। ওই যে উপন্যাস যেভাবে লিখতে হয়, স্টাইল, এর কাঠামো, এর বিশ্লেষণ,
এই বিষয়গুলো কিন্তু পড়ার ছাড়া কোনো বিকল্প নাই। আবার যখন গবেষণা প্রবন্ধ লিখবে তখনও কিন্তু একটা কাঠামোর দরকার হয়। সেগুলো তোমাকে আয়ত্ত করতে হবে। গবেষণার ক্ষেত্রে একটু বেশি করে আয়ত্ত করতে হবে। তো বেশ কিছু গবেষণা প্রবন্ধ পড়লে, গবেষণা বই পড়লে তাহলে কিন্তু একসময় তোমার ভালো লেখা চলে আসবে। একবার হয়তো প্রথমবারেই ভালো হলো না, কিন্তু লিখতে লিখতে কিন্তু ভালো হয়ে যাবে। কাজেই পড়বে এবং লিখবে, তাহলেই কিন্তু আহ, লেখার জগতে ভালো করতে পারবে বলে আমার বিশ্বাস। অবশ্যই। এখন যে প্রশ্নটি রাখবো সেটি হচ্ছে প্রতিযোগিতার বিশ্বে, মানে আমাদের তো এখন অনেক প্রতিযোগিতা চলছে সারা বিশ্ব জুড়ে। তো এই প্রতিযোগিতার বিশ্বে একজন শিক্ষার্থীকে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে জেনারেল শিক্ষাটাই বেশি আমাদের। আহ, উচ্চশিক্ষা হারও অনেক বেশি। আহ, ব্যাপক ভিত্তিক আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়াতে ব্যাপক ভিত্তিক উচ্চশিক্ষিত হচ্ছে। কিন্তু আহ, বর্তমান বিশ্বের যে প্রতিযোগিতা এবং আমাদের যে অর্থনৈতিক কাঠামো, এবং আমাদের অর্থনৈতিক কাঠামোকে উন্নয়ন করতে হলে, অগ্রগতি আনতে হলে, দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে, অগ্রগতি আনতে হলে আমাদের উচ্চশিক্ষার পাশাপাশি কিন্তু কারিগরি শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে। এবং ব্যাপক ভিত্তিক যদি কারিগরি শিক্ষা না হয়, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা না হয়, বিজ্ঞান চর্চা না হয়, প্রযুক্তি নির্ভর শিক্ষা যদি না হয়, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, যেটা আমি আগেই বলেছি। কাজেই আমাদের অবশ্যই হচ্ছে এই উচ্চশিক্ষা বরং কিছুটা সীমিত করে, যদি আমরা আমাদের নীতি নির্ধারকরা যদি এটা সবাই বুঝে, সবাই উপলব্ধি করে, কিন্তু আহ, আমরা আশা করব যে এই কারিগরি শিক্ষা এবং আহ, বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষা, এই শিক্ষাগুলোকে সামনে আনতে হবে। এবং এখানে আমাদের আহ, যারা তাড়াতাড়ি কর্মজগতে প্রবেশ করতে চায়, পেশা জীবনে প্রবেশ করতে চায়, তাদেরকে সেখানে আহ, কাজে লাগাইতে হবে এবং তাদের শিক্ষা দিয়ে তাদের হচ্ছে আহ, এই আমাদের যে কর্মবাজার, আমাদের কিন্তু মানব সম্পদ ব্যাপক হারে নানান দেশে কাজ করছে। তারা কিন্তু ব্যাপক রেমিটেন্স পাঠাচ্ছে। তো আমরা যদি সেখানে দক্ষ মানব সম্পদ পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের কর্মঘণ্টায় আরো বেশি করে আমাদের রেমিটেন্স আসবে, আমাদের অর্থনীতি উন্নয়ন ঘটবে। এবং সেই সঙ্গে বলা যায় যে আমাদের যদি কর্মমুখী শিক্ষা কিংবা কারিগরি শিক্ষা আসে, তাহলে কিন্তু আমাদের এখানেও কিন্তু ছোট ছোট যেটা শিল্প প্রতিষ্ঠান, আহ, যেটা বেসিক যেগুলো করে থাকে, সেই শিল্প প্রতিষ্ঠানগুলো ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং একসময় আমাদের যে বেকারত্বের হার, ব্যাপক যে বেকার জনগোষ্ঠী, ছাত্রছাত্রী, তারা হয়তোবা এখান থেকেই কর্মের সুযোগ পাবে এবং তারা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ এই যে আমাদের অনুষ্ঠানে এসে এত সুন্দর সুন্দর কথা আমাদের উদ্দেশ্যে বললেন। আমরা আপনার কাছ থেকে অবশ্যই কিছু শেখার চেষ্টাই করব সবাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করছি। ভালো তোমাকেও থাকবেন, ধন্যবাদ। সুস্থ থাকবেন। তুমিও খুবই আজকে সাবলীল ভাবে এখানেই বিদায় নিতে হচ্ছে। উপস্থাপন করেছো। তোমাকেও ধন্যবাদ। এবং যারা আয়োজক, এখানে হচ্ছে হাসান আছে, ওকেও ধন্যবাদ আমাদের এখানে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, দর্শক সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের প্রোগ্রামটি দেখার জন্য। এভাবেই আমাদের পাশে থাকবেন সবসময়। সবাই সুস্থ থাকবেন, আশেপাশে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সবার জন্য শুভকামনা। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।